ওকে যখন পারভিন উঠিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ঠিক সেই মুহূর্তে পুলিশ ওর পিঠ বরাবর গুলিটা করলে ছেলেটি পারভিনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ছেড়ে দিল, মানে ওর জীবনটা বের হয়ে গেল। পারভিন মাথাটা বাঁকা করে দেখতে গেল যে গুলিটা কে করলো, তখন পারভিনের মুখ বরাবর গুলিটা করলো। পারভিন এখন অন্ধ। সে ট্রাইব্যুনালে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়ে বলেছে যে আমি লেখাপড়া জানি না, আমার 3টা সন্তান, একটা মারা গেছেন, আমি আজকে 8 মাসের প্রেগনেন্ট, কিন্তু আমি বরিশাল থেকে এসেছি এখানে সাক্ষ্য দিতে, কারণ একটা, আজকে যদি এই বিচার না হয়, সামনে যে সরকার আসবে সে আবার আমার উপরে গুলি করবে এবং মনে করবে গুলি করলে কোনো বিচার হয় না। 1974 সালে তৎকালীন সরকার প্রধান শেখ মুজিবুর রহমান সাহেব ট্রাইপার্টি এগ্রিমেন্ট করলেন। পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি করে ওই 195 জন পাকিস্তানি যুদ্ধ অপরাধীকে ক্ষমা করে পাকিস্তানে পাঠিয়ে দিলেন। তারপরে এই আইনটি আর আলোর মুখ দেখল না। 14 তারিখের উস্কানিমূলক বক্তব্যে ওখানে আরও 2টি কাউন্ট যোগ করলেন। সেটা হলো 14 তারিখ উস্কানিমূলক বক্তব্যের সাথে 14 তারিখ রাতে মকসুদ কামালের সাথে কথোপকথনটাকে উনি যুক্ত করলেন, এবং তারই ফলশ্রুতিতে রংপুরে আবু সাইদ নিহত হলো। এই 3টি কাউন্ট মিলিয়ে একটি অভিযোগ করলেন। ট্রায়াল শুরু হলেই উনি বললেন, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, অর্থাৎ 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গিয়েছি। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে উনি বললেন যে ওদের বাড়িঘর, তোমাদের বাড়িঘর আছে, ওদের কি বাড়িঘর নাই? এই যে কথা, এটাও তো আরেকটা উস্কানিমূলক কথা। এরপরে উনি আবার বললেন যে এতদিন তো উন্নয়ন করেছি, এবার এসে সব সাফ করব। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বলা না বলায়। আজ একটি ঐতিহাসিক দিন। মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই দীর্ঘ কাজটি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বছরেরও বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। তো সেই জার্নিটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। তামিম, আপনাকে স্বাগতম। জি, ধন্যবাদ। আসলে শুরুতে জানতে চাই, খুব অল্প সময়ে কিন্তু আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন বলে আজকে একটা ঐতিহাসিক রায় এসেছে। এই জার্নিটা আসলে কেমন ছিল, যদি ছোট্ট করে একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে, নাগরিক টিভির সকল দর্শককে আসসালামু আলাইকুম। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা ছিল, কিন্তু এখন যে ভবনটা আপনারা দেখতে পান সেই ভবনটাই ছিল না, পাশে একটি টিন শেডে ছিল। এই ভবনটা তখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে দিয়ে দেওয়া হয়েছিল পরিত্যক্ত হিসাবে। আমরা সেপ্টেম্বরের 8 তারিখে নিয়োগপ্রাপ্ত হই এই সরকারের অধীনে। আমি এবং বিজ্ঞ চিফ প্রসিকিউটর অ্যাপয়েন্টমেন্টের পরে আমরা ট্রাইব্যুনাল ভবনে ঢুকে দেখি ট্রাইব্যুনালের এজলাস, এখন যেখানে আজকে রায় ঘোষণা হলো, সেখানে প্রায় 3 ইঞ্চি পানি জমে আছে। আমাদের প্রথম চ্যালেঞ্জটা হলো যে এই ভবনটাকে আগে ঠিক করা, তারপরে মামলার তদন্ত করা, তারপরে বিচারের পর্যায়ে নিয়ে আসা, এবং সেটার সময়টাও ছিল এমন যে কেউই জানে না যে কতদিনের মধ্যে আমাদের এটা করতে হবে। কিন্তু সকলের দাবি ছিল যে এত ডিজিটাল এভিডেন্স, সব জায়গায় এভিডেন্স খুব দ্রুত করতে হবে। এভাবে আমরা শুরু করেছিলাম জার্নিটা, এবং অক্টোবর মাসে মূলত তদন্তটা শুরু হয়েছিল। 6 মাস 12 দিনে এই মামলার তদন্তটা শেষ হয়েছে। আর বিচারের জন্য জুন মাসের 1 তারিখে বিচার প্রাথমিকভাবে শুরু হলো 2025 সালে, আর আজকে 17 নভেম্বর রায়। এই ছিল ছোট জার্নিটা। আমরা তাহলে একটু যদি পিছনে ফিরে যাই, যে যতটুকু জানা আছে যে 1973 সালে শেখ মুজিব এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছিল, এবং পাকিস্তানি আর্মিদের বিচার করার জন্যই এটা তৈরি করা হয়েছিল, কিন্তু তখন উনি এটা করতে পারেননি। পরবর্তীতে এই আর্মিদের জন্য গঠিত একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সিভিলিয়ানদের জন্য কিভাবে আসলে? জি, এটাই হলো একটা চমৎকার ঐতিহাসিক প্রেক্ষাপট এই ট্রাইব্যুনালের। 1971 সালে বাংলাদেশে এবং পাকিস্তান ভারতের মধ্যে একটা যুদ্ধ হলো এবং বাংলাদেশের জন্ম হলো। বাংলাদেশ নামের এই নতুন রাষ্ট্রটি এই পৃথিবীর বুকে মানচিত্র খুঁজে পেল, এবং এই মুক্তিযুদ্ধে 195 জন পাকিস্তানি যারা চিহ্নিত যুদ্ধ অপরাধী, যাদের তালিকা করা হলো তৎকালীন সরকার অর্থাৎ মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের সময়, তাদেরকে চিহ্নিত করা হলো এবং তাদের বিচারের জন্য আইনটি তৈরি করা হলো। আইনের নাম দেওয়া হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973। এই আইনটি করে পাকিস্তানি আর্মিদের বিচার করার জন্য তৈরি হলো। তখন বাংলাদেশে কিছু স্বাধীনতা বিরোধী বাঙালিরা ছিলেন, তাদের বিচারের জন্য তৈরি হলো দি কোলাবরেটরস অর্ডার 1972। ওইটা হলো সিভিলিয়ানদের বিচারের জন্য, আর ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালটা তৈরি হলো আর্মিদের বিচারের জন্য। 1974 সালে তৎকালীন সরকার প্রধান শেখ মুজিবুর রহমান সাহেব ট্রাইপার্টি এগ্রিমেন্ট করলেন। পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি করে
ওই 195 জন পাকিস্তানি যুদ্ধ অপরাধীকে ক্ষমা করে পাকিস্তানে পাঠিয়ে দিলেন। তারপরে এই আইনটি আর আলোর মুখ দেখল না। 2009 সালে উনারই কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসলেন। উনি ক্ষমতায় এসে এই আইনটা পরিবর্তন করলেন, করে এখানে সামরিক সদস্যদের পাশাপাশি বেসামরিক লোকজনের বিচারের ব্যবস্থা করলেন, করে উনি প্রথম এখানে সাধারণ মানুষের অর্থাৎ সিভিলিয়ানদের বিচারের অপশন রাখলেন। এবং আপনারা দেখেছেন যে তার সময়ে প্রায় 57টি রায় হয়েছে এবং জামাত, বিএনপি সহ বেশ কিছু নেতা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, কার্যকর হয়েছে। সেই আইনটাকে আমরা একদম অক্ষত রেখেই উনার বিচার করছি। উনি এবং উনার দলের যে সকল নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ করেছেন, সেই স্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার এবং সেই আইন, এখানে আমরা তার বিচার করছি। শুধু ছোট্ট একটি সংশোধনী আনা হয়েছে। কেন আনা হয়েছে? সেটা আসামিদের পক্ষের যাওয়ার জন্যই আনা হয়েছে। সেটা হলো, যদিও এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অ্যাক্ট, কিন্তু শেখ হাসিনার সময়ে উনার সময়ে যে জাজমেন্টগুলো হয়েছে সেখানে বলে দিল যে এটা আন্তর্জাতিক আইন হলেও আন্তর্জাতিক আইনের কোনো প্রযোজ্যতা এখানে থাকবে না। এইটা বলে দিলে তৎকালীন আসামি পক্ষের আইনজীবীরা এটার প্রতিবাদ করেছিল, জাতিসংঘ প্রতিবাদ করেছে, হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদটা যেন এখন না আসে সেজন্য এখানে নতুন একটা সংশোধনী করা হয়েছে 24-এর পরে। সেখানে বলা হয়েছে যে এটাতে আন্তর্জাতিক আইন অ্যাপ্লিকেবল হবে। আরেকটি ছোট সংশোধনী আনা হয়েছে, এখানে শুধু মৃত্যুদণ্ড এবং কারাদণ্ডের বিধান ছিল। এখন 24-এর পরে আরেকটি সংশোধন করে বলা হলো যে এর বাইরেও আসামিদের সম্পদ ক্ষতিগ্রস্তদের বরাবর প্রত্যর্পণ করার বা হস্তান্তর করার বিধান এখানে রাখা হয়েছে। এইভাবেই শুরু হয়েছিল এই জার্নিটা। জাতি আজকে তাদের কাঙ্ক্ষিত একটা রায় পেয়েছে। তারপরেও কিছু কিছু জায়গায় কিছু কিছু রাজনৈতিক দল বলছে তারা এই রায়ে খুশি না, কারণ দুটো রায়ের একটিতে আমৃত্যু কারাদণ্ড হয়েছে আর একটিতে মৃত্যুদণ্ড হয়েছে। তো যেটিতে আমৃত্যু কারাদণ্ড হয়েছে সেটিতেও তারা মৃত্যুদণ্ড চায়, এরকম একটা আলোচনা চলছে। সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে? জি, আগে একটু সবাইকে বোঝানো দরকার যে আসলে কি অভিযোগ আনা হয়েছিল আর কিভাবে কি রায়টা হলো। এটা যারা আমরা আইনের মানুষ তারা সহজে বুঝলেও সাধারণ মানুষরা বুঝবে না। আমরা এই মামলার তদন্ত শুরু যখন হলো তখন দেখি যে এই অভিযোগটা অনেক বেশি, মানে সারা দেশে এই ম্যাসাকারটা হয়েছে এবং প্রত্যেকটি ঘটনার সাথেই প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা দায়ী, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তৎকালীন। হ্যাঁ, কারণ উনি তখন দেশের এক্সিকিউটিভ হেড। আবার ওনার দুইটা স্ট্যাটাস, একটা হলো হেড অফ দি এক্সিকিউটিভ, আবার তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রধান। হ্যাঁ, এবং দুই ধরনের আক্রমণ হয়েছে, একটা করেছে আইন শৃঙ্খলা বাহিনী আর একটা করেছে আওয়ামী লীগ ক্যাডার বাহিনী, এবং দুটারই প্রধান উনি। এই তদন্ত শুরু করতে গিয়ে আমরা একটা পর্যায়ে দেখলাম যে ওনার এই মামলা বিভিন্ন সেগমেন্টে করে করে তদন্ত প্রতিবেদন দিলে এটা বিচারের জন্য ভালো হবে, মানুষের জন্য বুঝতে সহজ হবে এবং দ্রুত হবে। যার কারণে আমরা মাত্র 5টি অভিযোগ এনেছিলাম ওনার বিরুদ্ধে। 5টি অভিযোগ ছিল এই যে 14 জুলাই 2024 তারিখে উনি তখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, তখন উনি গণভবনে একটা সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে রাজাকার শব্দটা ব্যবহার করেন। আর এটা ছিল ওনার অভ্যাস যে উনি ওনার প্রতিপক্ষকে রাজাকার বলতেন। এটা যে উনি প্রথম করেছেন তা নয়, এটা হিটলারও করতেন। হিটলার ইহুদিদেরকে তেলাপোকা বলতেন, ইঁদুর বলতেন। এই শব্দগুলো ব্যবহার করলে এই প্রতিপক্ষকে হত্যার বা নির্যাতনের একটা বৈধতা পাওয়া যায়। যখন শোনা যায় যে একজন মানুষ মারা গেছে তখন যে ফিলিংটা হয়, যখন শোনা যায় যে একজন রাজাকার মারা গেছে, একজন রাজনৈতিক কর্মী মারা গেছে, তখন মনে হয় যে ও খুব বেশি অপরাধ, ওই ফিলিংসটা থাকে না। এই কারণেই উনি এটা বলতেন। এই শব্দটা শোনার সাথে সাথে আন্দোলনকারীরা ফুঁসে উঠলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে তারা আন্দোলন আরো তীব্রতর করলেন। উনার এই বক্তব্যকে আরো ফ্যাসিলিটেট করলেন উনার দলের আরো কিছু নেতৃবৃন্দ, বললেন এই আন্দোলন দমনে ছাত্রলীগ যথেষ্ট, এই ধরনের কথা বলে আরো উস্কানিটা বাড়িয়ে দিলেন। এটা একটা অভিযোগ। দ্বিতীয় অভিযোগ আমরা আনলাম যে ওই দিন রাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সাথে একটা ফোনে কথোপকথন করলেন। সেখানে উনি বললেন ওরা নিজেদেরকে রাজাকার বলছে, রাজাকারদের যেমন আমি ফাঁসি দিছি ওদেরকেও ফাঁসি দিব। এই আরেক ধরনের উস্কানি দিলেন। থার্ড অভিযোগটা ছিল এই সেকেন্ড আরেকটা, মানে এটা হলো প্রথম অভিযোগের সাথে সম্পৃক্ত হলো। সেকেন্ড অভিযোগটা আমরা এনেছি যে 18 জুলাই উনি তৎকালীন মেয়র তাপস সাহেবের সাথে ফোনে কথা বলেছেন। সেখান থেকে দেখা যাচ্ছে যে উনি আন্দোলনকারীদের উপর লেথাল ওয়েপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন, হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় করেছেন। আরেকটি সিগনিফিকেন্ট কথা উনি বলেছেন, সেটা হলো আমি পোড়াতে বলেছি কি, পোড়া পুড়িয়ে দিয়েছে বিটিভি ভবন, সেতু ভবন। তার মানে ওনার পোড়ানোটাও ইনস্ট্রাকশন ছিল। এটা ছিল দ্বিতীয় অভিযোগ। তৃতীয় অভিযোগ ছিল রংপুরে আবু সাইদকে হত্যা। চতুর্থ অভিযোগ ছিল চাংখারপুলে শহীদ আনাস, ইয়াকুব,
ছজনকে ছয়জন, হ্যাঁ, এবং পঞ্চম সাভারে। অভিযোগ ছিল আশুলিয়াতে 6 জনকে হত্যার পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া। এটা আমাদের প্রাথমিক অভিযোগ ছিল। জাজমেন্টে এসে ট্রাইব্যুনাল এই 5টি অভিযোগকে 2টি ভাগে ভাগ করলেন। সেখানে উনি প্রথম অভিযোগে 3টি কাউন্ট করলেন, মানে ঘটনা আনলেন। দ্বিতীয় অভিযোগেও 3টি কাউন্ট করলেন, আসামি একই থাকলো। প্রথম অভিযোগ ছিল 14 তারিখের উস্কানিমূলক বক্তব্যে, ওখানে আরো 2টি কাউন্ট যোগ করলেন। সেটা হলো 14 তারিখ উস্কানিমূলক বক্তব্যের সাথে 14 তারিখ রাতে মকসুদ কামালের সাথে কথোপকথনটাকে উনি যুক্ত করলেন, এবং তারই ফলশ্রুতিতে রংপুরে আবু সাইদ নিহত হলো। এই 3টি কাউন্ট মিলিয়ে একটি অভিযোগ করলেন, যেখানে শাস্তি প্রদান করলেন আমৃত্যু কারাদণ্ড। 2 নম্বর চার্জে উনি 3টা কাউন্ট করলেন। 2 নম্বর চার্জটা হলো যে তাপস সাহেবের সাথে এবং ইনু সাহেবের সাথে উনি কথোপকথনে লেথাল ওয়েপন ব্যবহার, হেলিকপ্টার ব্যবহার, ড্রোন ব্যবহার এবং হেলিকপ্টার থেকে বোম্বিং করা, এই কয়েকটি আদেশ দিয়েছেন, যার ফলশ্রুতিতে 5 তারিখে চাংখারপুলে 6 জন, আশুলিয়ায় 6 জন নিহত হয়েছে। এই 3টি ঘটনা মিলে আরেকটি চার্জ, এইটাতে উনি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। 2 জন আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, দুজনেরই চার্জ 1-এ 3টা ঘটনায় আমৃত্যু কারাদণ্ড, চার্জ 2-তে শেখ হাসিনা এবং কামালের মৃত্যুদণ্ড হয়েছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ব্যাপারে ট্রাইব্যুনাল বলেছেন যে উনিও মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য, উনি একই অপরাধে অপরাধী। হাসিনা এবং কামাল সাহেবের বিরুদ্ধে ঠিক যে ফাইন্ডিংস, ওনার বিরুদ্ধেও সেই ফাইন্ডিংস। তবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে জাতির কাছে ক্ষমা চেয়েছেন, তিনি স্বীকার করেছেন যে এই অপরাধ আমরা করেছি। এই ক্ষমা চাওয়া, এবং উনি ট্রাইব্যুনালে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। যেমন ট্রাইব্যুনাল বারবার উল্লেখ করেছেন যে কোর কমিটির বৈঠক হতো আন্দোলন চলাকালীন, সেখানে কোর কমিটিতে কি মিটিং হতো এটা কিন্তু কোর কমিটির মেম্বার ছাড়া আর কেউ জানে না। তো বিং এ মেম্বার অফ দি কোর কমিটি, উনি বলে দিয়েছেন যে ওইখানে শেখ হাসিনা কি কি নির্দেশ দিতেন। কোর কমিটিতে যারা উপস্থিত থাকতেন, সেখানে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজেও উপস্থিত ছিলেন। ওখানে কি কি সিদ্ধান্ত হয়েছে উনি ট্রাইব্যুনালে একদম ভিভিড ডিসক্রাইব করেছেন। ট্রাইব্যুনাল বলেছেন যে ওনার এই বক্তব্যের কারণে ট্রাইব্যুনালের এই রায় প্রদান বা সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে। এবং এই আইনের স্পিরিটটা হলো, যদি কেউ ক্ষমা চায় এবং ট্রাইব্যুনাল মনে করে যে তিনি ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজ করেছেন উইদিন হিজ নলেজ, তার ইনভলভমেন্ট সহ, তখন ট্রাইব্যুনাল চাইলে তাকে ক্ষমা করতে পারেন। কিন্তু ট্রাইব্যুনাল তাকে ক্ষমা করেননি, কারণ গ্র্যাভিটি অফ দি অফেন্স, ঘটনার নৃশংসতা এতই বেশি যে ওনাকে ক্ষমা না করে ওনাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন। আরেকটি রায় এখানে দিয়েছেন যেটা খুবই আমাদের জানার বা প্রয়োজন, সেটা হলো শেখ হাসিনার এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের সকল সম্পত্তি রাষ্ট্রের বরাবর দিয়েছেন, এবং রাষ্ট্রকে নির্দেশনা দিয়েছেন যে রাষ্ট্র যেন এই আন্দোলনে নিহত এবং আহতদের যার ঠিক যতটুকু ক্ষতি সেই প্রপোর্শনেট অনুযায়ী তাদেরকে দান করে দেয়। আচ্ছা, অর্থাৎ জুলাই আন্দোলনে যারা আহত নিহত যারা হয়েছেন তাদেরকে যায়। আচ্ছা, আমরা শেষের দিকে আমরা আপনাকে একটা ছোট্ট কোশ্চেন করতে চাই যে আসলে একটা রায় হলে তার আপিল টাপিলের অনেক ব্যাপারগুলো থাকে, আইনগত অনেক প্রক্রিয়া থাকে। শেখ হাসিনার এই যে রায়টা হয়েছে, এখন কি শেখ হাসিনার আপিল করার কোনো সুযোগ আপনাদের আইনে আছে কিনা, বা সেই প্রক্রিয়াটা কি যে এই রায়ের বিরুদ্ধে যাওয়ার বা কথা বলার? এখানে 2টা পক্ষ, একটা হলো প্রসিকিউটর বা চিফ প্রসিকিউটর ভার্সেস অ্যাকিউজড। রাইট। এখানে আবার 2 ধরনের অ্যাকিউজড, একটা হলো উপস্থিত আসামি, একজন হলো পলাতক আসামি। পলাতক আসামির ক্ষেত্রে পৃথিবীর কোনো আইনে পলাতক থেকে আপিল করার সুযোগ নেই। এই আইনেও একই ব্যবস্থা। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেব পলাতক থেকে কোনো আপিল বা কোনো আইনগত সুবিধা পাবেন না। ওনারা যেটা পারেন সেটা হলো আজকে থেকে নেক্সট 30 ডেজের মধ্যে ওনারা যদি গ্রেফতার হন অথবা যদি ট্রাইব্যুনালে এসে আত্মসমর্পণ করেন, তাহলে ওনারা 30 দিনের মধ্যে আপিল করতে পারবেন। যদি ওনারা আত্মসমর্পণ না করেন এবং 30 দিন অতিবাহিত হয়ে যায়, ওনাদের আর কোনো সুযোগ নাই। ওনারা গ্রেফতার যেদিন হবেন বা যেদিন আত্মসমর্পণ করবেন, সেদিনই এই রায় ওনাদের উপরে কার্যকর করা হবে। যিনি এখানে গ্রেফতার আছেন, তিনি আজকে রায়ের একটি কপি পেয়ে যাবেন, এখান থেকে 30 দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন। সরকার পক্ষ থেকে, মানে আমরা প্রসিকিউটররাও চাইলে এই মামলার মৃত্যুদণ্ড ছাড়া অন্য যে কোনো শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারেন। সেটা কি আপনারা করবেন? কারণ 2টা মামলায় তো আমৃত্যু কারাদণ্ড হয়েছে, আর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 5 বছর হয়েছে। তো এই বিষয়ে কি আপনারা আপিল করবেন কিনা মৃত্যুদণ্ডের জন্য? আমাদের এখনো, যেহেতু আজকেই রায়টা হলো, এটা আমরা বিজ্ঞ চিফ প্রসিকিউটর স্যারের উপস্থিতিতে আমরা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত হবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে তো অসংখ্য মামলা এবং সবই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এটা একটা মামলার সাজা হলো মাত্র, আরো কতগুলা মামলা এরকম আছে এবং সেগুলার প্রক্রিয়াটা এখন কোন পর্যায়ে আছে? শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না, এই আসামিদের বিরুদ্ধে বাংলাদেশের অন্যান্য সকল থানায় আদালতেও মামলা আছে। এখানে আজকে যে 3টি ম্যাটার ডিসপোজাল হলো,
একটা হলো আবু সাইদ হত্যা, চাংখারপুল হত্যা এবং আশুলিয়ায় লাশ পোড়ানো। এই 3টি অভিযোগে ওনাদের এই 3 আসামির বিরুদ্ধে বাংলাদেশে আর কোথাও কোনো মামলা চলবে না। আচ্ছা, এর বাইরে আর যত জায়গায় অভিযোগ আছে, ঘটনা আছে, সেগুলার বিচার ট্রাইব্যুনালও করতে পারবে, এর বাইরেও করতে পারবে। ওনারা ছাড়া ট্রাইব্যুনালে এখন যে কয়েকটি মামলা একদম শেষ পর্যায়ে, সেটা হলো ওবায়দুল কাদের সাহেব সহ আওয়ামী লীগের নেতৃস্থানীয় 7 থেকে 8 জনের বিরুদ্ধে আলাদা একটা মামলা রেডি হচ্ছে। সালমান এফ রহমান সাহেব এবং আনিসুল হক সাহেব, পলক সাহেব সহ ওই সময় যারা শেখ হাসিনাকে এই মানবতা বিরোধী অপরাধে অ্যাবেট করেছে, ফ্যাসিলিটেট করেছে, সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধেও আমরা খুব শীঘ্রই এই মামলা আনছি। সব মিলিয়ে এখন ট্রাইব্যুনালে বিচারের পর্যায়ে, মানে ইনভেস্টিগেশন শেষের পর্যায়ে 30টি মামলা আছে এবং বিচার চলছে 10টি মামলার। তার মানে আশা করা যায় যে আসন্ন নির্বাচনের আগেই হয়তো আরো 20-25টি মামলার রায় আপনাদের এখান থেকে আসতে পারে। জাতির কৌতূহল থেকে এই প্রশ্নটা আসলে আমরা আসলে রায়ের দিন বলতে পারি না, প্রসিকিউশনের কার্যক্রম নিয়ে আমরা বলতে পারি। সেটা হলো যে 10টি মামলার ট্রায়াল চলছে এখন ট্রাইব্যুনালে, যেগুলো ইনভেস্টিগেশন চলছে, এগুলোর ব্যাপারে আমাদের বলার সুযোগ নেই। যে 10টি মামলার ট্রায়াল চলছে, এটি বাদে আর যে 9টি, আমরা আশা করছি যে ফেব্রুয়ারির মধ্যে এই মামলাগুলোর প্রসিকিউশনের কার্যক্রম শেষ হবে। তারপরে রায় দেওয়ার জন্য আদালত কতদিন সময় নেবেন এটা ওনারাই জানেন। হাসিনা পলাতক, রায় হয়েছে, জাতি খুশি, অলরেডি আমরা দেখছি মিষ্টি বিতরণ থেকে শুরু করে বিজয় মিছিল সবই হচ্ছে। বাট এই রায়টাকে কার্যকর করার জন্য কিন্তু কোনো পদক্ষেপ কিন্তু সরকারেরও নিতে হবে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ থাকবে কিনা, অর্থাৎ হাসিনাকে ফিরিয়ে আনা বা ইন্টারপোলে রেড নোটিশ জারি করার জন্য আবেদন করা, এটা কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো ভূমিকা থাকবে? এটা ট্রাইব্যুনালের না, এটা আমাদের প্রসিকিউশনের একটা পার্ট। সেটা হলো যখন ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হলো, তখন প্রসিকিউশনের পক্ষ থেকে রেড নোটিশ জারির জন্য আমরা একটা আবেদন করেছিলাম থ্রু ফরেন মিনিস্ট্রি, এবং ফরেন মিনিস্ট্রি সেটা যথাযথভাবেই ইন্টারপোলের কাছে পৌঁছিয়েছেন। এখন আজকে যেটা হলো, যেহেতু ওনার বিরুদ্ধে এখন একটা সেন্টেন্স হয়েছে, মৃত্যুদণ্ড এবং আমৃত্যু কারাদণ্ড, এখন আমরা একটা কনভিকশন ওয়ারেন্ট পাঠাবো। আগে ছিল গ্রেফতারি পরোয়ানা, আর এখন হবে কনভিকশন ওয়ারেন্ট, অর্থাৎ তার যে শাস্তি হয়েছে সেই শাস্তির পরোয়ানা। সেটা আমরা খুব শীঘ্রই রেডি করে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে রেড নোটিশ জারির জন্য পাঠাবো। এর বাইরেও 2013 সালে শেখ হাসিনা এবং তৎকালীন ভারত সরকার একটা চুক্তি করেছিল, এক্সট্রাডিশন ট্রিটি, বন্দি প্রত্যার্পণ চুক্তি। তার মানে হলো ভারতে যদি কোনো বাংলাদেশি বন্দী থাকে তাহলে তারা সেটিকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য থাকবে, আবার বাংলাদেশে যদি কোনো ভারতীয় বন্দী থাকে তাহলে তাকে বাংলাদেশ ভারতে ফেরত। যদিও এই বিষয়ে ভারতীয় হাইকমিশন এবং ভারতের তরফ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে হ্যাঁ, প্রত্যার্পণ চুক্তি আমাদের আছে, কিন্তু সেই চুক্তিতে যদি আমরা মনে করি যে বিচারটি হয়েছে সেটা আসলে ইন্টেনশনালি বিচার হয়েছে, তাহলে আমরা নাও দিতে পারি। এটা বেশ আগেই তারা একটা ব্যাখ্যা দিয়েছে। তো সেই বিষয়ে তো তারা এখনো অটল আছে বলে মনে হয়। ওনারা বলতে চান যে কোনো পলিটিক্যাল ট্রায়াল যদি হয়, তো পলিটিক্যাল ট্রায়াল যাকে বিচার করা হয়েছে তার হাতে করা আইন, তার হাতে করা ট্রাইব্যুনালে বিচার করা হলো, এটাকে যদি উনি পলিটিক্যাল ট্রায়াল বলেন, তাহলে উনি যে বিচারগুলো করে গেছেন তাহলে সবগুলো পলিটিক্যাল ট্রায়াল হয়ে যায়। আচ্ছা, আমরা রায় ঘোষণার আগে একটা তথ্য আমাদের কাছে আসলো যে আপনারা যারা প্রসিকিউটর আছেন তাদের সবার কাছে ভারতীয় নাম্বার থেকে রায় ঘোষণার আগে একাধিকবার ফোন গেছে। আসলে বিষয়টা কতটুকু সত্য বা আসলে ঘটনাটা কি, নেপথ্য বিষয়টা জানতে চাই। এগুলো তো আসলে একদমই ব্যক্তিগত ব্যাপার। তারপরেও আমরা কালকেই দেখেছি এটা, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং ওনারই উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে আমাদের প্রসিকিউশন টিমের সকল সদস্যদের নাম এবং ফোন নাম্বার দিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাসের পরে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন আননোন নাম্বার থেকে আমাদেরকে ফোন আসছে। কয়েকজন প্রসিকিউটর এগুলো রিসিভও করেছেন, দেখছেন যে না, সেগুলো খুব মানে যে ধরনের কথা আসছে সেটা আমরা সাধারণত পছন্দ করছি না, এরকম ফোন আসছে বিভিন্ন নাম্বার থেকে। সেটা যে কোন দেশি নাম্বার এটা আমরা জানি না, কিন্তু অপরিচিত নাম্বার থেকে এটা আসছে। তো শুধু এটা না, এটা তো আপনি বলছেন যে অপরিচিত নাম্বার থেকে। আমরা ট্রাইব্যুনালে একটা আর্গুমেন্ট করেছিলাম, যেটা অ্যাটর্নি জেনারেল স্যার করেছিলেন, সেটা হলো যে এই মামলার আসামি শেখ হাসিনা উনি ভারতে বসে এই মামলা সম্পর্কে খবর রাখছেন এবং উনি কন্টিনিউয়াসলি কিছু কিছু বক্তব্য দিয়েছেন। ট্রায়াল শুরু হলেই উনি বললেন আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, অর্থাৎ 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গিয়েছি। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে উনি বললেন যে ওদের বাড়িঘর, তোমাদের বাড়িঘর আছে, ওদের কি বাড়িঘর নাই? এই যে কথা, এটাও তো আরেকটা উস্কানিমূলক কথা। এরপরে উনি আবার বললেন যে এতদিন তো উন্নয়ন করেছি, এবার এসে সব সাফ করব।
এরপরে বলছে ওকে চিনে রাখো, ওর নাম লিখে রাখো, এটা তালিকা করে রাখো, আমরা এসে সবাইকে দেখব। এই ধরনের থ্রেটেন্ড বক্তব্য উনি সবসময় দিয়ে যাচ্ছেন এবং এটাকে ট্রাইব্যুনাল আমলে নিয়ে একবার ওনার এই ঘৃণাত্মক বক্তব্য নিষেধ এবং প্রচার করারও নিষেধের জারি করেছেন। আজকে ট্রাইব্যুনালের রায় কিন্তু এই ফাইন্ডিংসটা এসছে যে ওনার এই ধরনের বক্তব্য, ওনার এই ধরনের ডেমিনার প্রমাণ করে যে উনি অপরাধ জেনে বুঝে করেছেন এবং উনি ইচ্ছাকৃতভাবে এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এবং বিচার এড়িয়ে চলার জন্য উনি এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছেন। আচ্ছা, শেখ হাসিনার বিরুদ্ধে তো যদি তার ভাষ্য মতো এই 227টা মামলা বিভিন্ন থানা, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হবে, তো এই যে চলমান প্রক্রিয়া কিন্তু এটা চলতে থাকবে। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেটা ছিল সেটা আজকে মানে একটা শেষ হলো, এর ঠিক পরবর্তীতে আপনার আসলে কোন মামলাটা নিয়ে বা আমরা কাজ করতে শুরু করছি? আমাদের এখানে চাংখারপুলে যে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু শুধু এই 3 জন আসামি না, আরো আসামি আছেন। ওখানে ডিএমপি কমিশনার, ডিএমপি যুগ্ম কমিশনার, ওখানকার ইন্সপেক্টর, ওখানে যেসব পুলিশরা সরাসরি গুলি করেছে, আপনারা দেখেছেন যে এগুলো সবাই চোখে দেখেছে। আমি একটা কথা সব জায়গায় বলি, সেটা হলো আজকে তো একটা আদালতের বিচার হলো, কিন্তু মানুষের অন্তরে জুলাই গণহত্যার বিচার ওই 5ই আগস্টেই হয়ে গিয়েছে। মানুষ জানে যে কারা এর জন্য দায়ী, প্রমাণ কি, এভিডেন্স কি, এগুলো সকলের মনে আছে, সকলের ফোনে আছে, সকলের স্মৃতিতে আছে, কারণ এত তাজা। আজকে জাস্ট এর একটা লিগাল শেপ হলো। তো এজন্য এই ঘটনার সাথে অন্যান্য যারা দায়ী সেগুলোর আবার সেপারেট ট্রায়াল হচ্ছে। চাংখারপুল, আশুলিয়া এবং আবু সাইদের মামলার বিচার ট্রাইব্যুনালে এখন হচ্ছে এই 3 জন আসামি বাদে বাকি আসামিদের। আশা করছি খুব অল্প সময়ে ওই 3টার রায় আপনারা দেখতে পাবেন। এবং এর বাইরে গত 15 বছরে যে বিচার বহির্ভূত হত্যা এবং গুম হয়েছে, এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি মামলা আছে। একটি হলো র্যাব হেডকোয়ার্টারে যে টিএফআই সেল ছিল, যেখানে রাজনৈতিক প্রতিপক্ষকে এবং ভিন্ন মতাবলম্বীদেরকে গুম করে রাখা হতো, তাদের উপরে নির্মম নির্যাতন করা হতো। তার অভিযোগে বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা, উনার নিরাপত্তা উপদেষ্টা এবং শেখ হাসিনা নিজেই আসামি করে আমরা একটা মামলা করেছি। আরেকটি হলো ডিজিএফআই এর আরেকটি সেল ছিল, যেটাকে বলে জেআইসি, জয়েন্ট ইন্টারোগেশন সেল। সেখানেও এই একইভাবে গুম করে রাখা হতো, একই ধরনের নির্যাতন করা হতো। তাদের মধ্যে অনেকেই ফেরত আসছে, অনেকেই ফেরত আসেনি। আমরা একদম প্রশ্নাতীত বিচারের ক্ষেত্রে বা নিরপেক্ষ বিচারের খাতিরে আমরা যারা ফিরে আসে নাই তাদেরকে আমরা এখানে ভিকটিম ধরিনি, কারণ ডিফেন্স বা আসামি পক্ষ বলতে পারে যে এরা ফিরে আসে নাই, অর্থাৎ এরা কোথাও লুকিয়ে আছে। আমরা শুধুমাত্র ভিকটিম ধরেছি যারা ফেরত এসেছে, যারা এসে নিজের মুখে বলেছে আমাকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেল, আমাকে নির্যাতন করা হলো, আমি ওদের ওখানে ছিলাম, আবার আমি ফিরে আসলাম। এরকম বেশ কয়েকজন ফিরে আসা ভিকটিমদেরকে নিয়ে এই 2টি মামলা করা হয়েছে, যেখানেও প্রধান আসামি শেখ হাসিনা, সেগুলোর বিচার চলছে। এই ফিরে আসা ভিকটিমরা কি আপনাদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বা গল্পগুলো, ওই সময়ের গল্পগুলো বলেছে অলরেডি? তারা শুধু আমাদের কাছে না, তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়েছে, আবার এই মামলার ইনভেস্টিগেশন অফিসারের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তার জবানবন্দির কপি আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। এগুলো সব দেখেই উনি এই মামলাটি শুরু করেছেন। এখন আর একটা ধাপই বাকি, যে উনি ওনারা ট্রাইব্যুনালে এসে সরাসরি সাক্ষ্য দিবেন, তারপরে এটাই বিচার সমাপ্ত হবে। তারা এর বাইরে যেখানে সন্দেহ আছে আমরা সেগুলোও আনিনি, ঠিক যারা ফেরত আসছে আমরা তাদেরকেই সাক্ষী করেছি এখানে। মানে দ্যাটস মিন একদম যারা ওখানকার এভিডেন্স, একদম যে যারা ভুক্তভোগী তারাই বলেছে গল্পগুলা। আচ্ছা, এই যে গল্পগুলা, এই গল্পগুলাতে কি অতিরঞ্জিত ব্যাপার থাকতে পারে? দেখেন, এখানে কিছু কিছু মানুষ 8 বছর, 8.5 বছর লুকিয়েছিল, এটা কি বলা যায়? তার সন্তান আস্তে আস্তে বড় হয়েছে এবং তারা প্রতিনিয়ত এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে এসে বলেছে যে আমার স্বামী, আমার সন্তান নাই। এবং যেদিন 5ই আগস্টের পরে বিশেষ করে আরমান সাহেব, আজমি সাহেব, তারপরে বাকি যারা ফেরত আসলেন, তাদের চেহারা আমরা দেখেছি, যে তার আগের চেহারা এবং ফিরে আসার চেহারা। এবং বেশ কিছু সাক্ষী আমরা এখানে পেয়েছি যারা তাদের এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত ছিল, যারা সরাসরি সাক্ষী দিয়েছে যে হ্যাঁ এরা এটা ছিল। এর বাইরেও এই শেখ হাসিনার মামলায় যিনি অ্যাপ্রুভার হয়েছেন, আইজিপি আব্দুল্লাহ আল মামুন সাহেব, উনি কিন্তু আইজিপি হওয়ার আগে র্যাব হেডকোয়ার্টারে ছিলেন, র্যাবের প্রধান ছিলেন। উনি র্যাবের প্রধান থাকা অবস্থায় ওনার অধীনে কারা কারা এই ইন্টারোগেশন সেলে বন্দী ছিলেন তার বর্ণনা উনি ট্রাইব্যুনালে দিয়েছেন। আব্দুল্লাহ মামুন সাহেব নিজেই দিয়েছেন যে হ্যাঁ আমি থাকা অবস্থায় মুখোমুখি ছিল এবং আমি চেষ্টা করেছি, আমি কয়েকবার বলেছি যে এদেরকে একটা লিগ্যাল ডিসপোজ আপ করেন। লিগ্যাল ডিসপোজ আপ মানে হলো হয় জেলখানায় দিয়ে দেন, না হলে ছেড়ে দেন। কিন্তু এখানে যে ওনারা আছে কোন স্ট্যাটাসে আছে,
এটা উনি কয়েকবার বলেছেন, কিন্তু তৎকালীন সরকার ওনার কথা শোনেননি। অতএব উনি নিজে অপরাধের মধ্যে থেকে সাক্ষী দিয়েছেন। অতএব এগুলো এখানে আর নতুন করে আর কিছু বলার অপেক্ষা থাকে না। আমরা আসলে সব শেষের দিকে এসে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে অসংখ্য মামলা, অসংখ্য মানুষের, আজকে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা নিজেরা দেখেছি যে যখন রায় ঘোষণা হচ্ছিল, পিছনের সারিতে যারা ছিল জুলাই যোদ্ধাদের আত্মীয় স্বজন, তারা প্রচুর কান্নাকাটি করেছে এজলাসের ভিতরে বসে, আর বাইরে তো দেখেছি। তো এই যে কষ্টগুলা একজন মানুষ হিসাবে আপনার কাছে একটু, আপনি এখন প্রসিকিউটর থেকে বের হয়ে এসে যদি একজন মানুষ হিসাবে বলতে চান, টোটালি 1 বছর আপনি যা দেখেছেন, ভিতরের অনেক খুঁটিনাটি ছোট ছোট বিষয়গুলো দেখেছেন, আবেগ অনুভূতিগুলো আপনার সামনে এসেছে। আমি একজন মানুষ হিসাবে, সাধারণ জনগণ হিসাবে আপনার কাছে এই অনুভূতিগুলো একটু জানতে চাই যে কি দেখেছেন আপনারা। এইটা খুবই একটা ব্যক্তিগত প্রশ্ন। এটা প্রায় আমাকে আমার বন্ধুরা করে যে তুমি কোন সাহসে এরকম একটা সেন্সিটিভ মামলায় প্রসিকিউট করতে গেলে, তোমার হাইকোর্ট প্র্যাকটিস হয়েছিল। তখন আমার উত্তরটা এগুলাই হয় যে তুমি যদি আমার চেয়ারে বসে এই ধরনের ভিকটিমদের সামনে কথা শোনো, ছোট ছোট বাচ্চারা এসে যখন আমাদের কাছে আসে যে তারা তাদের বাবা হারিয়েছে, এখনও জানেও না, অল্প বয়সী মেয়ে যার কেবল বিয়ে হয়েছে, এরকম আমাদের এখানে বেশ প্রতিদিনই আসে। ধরেন যে মায়ের একমাত্র সন্তান আন্দোলনে গেল, আনাসের মতো 14 বছর বয়সী, সে একটা চিঠি লিখে গেল তার মায়ের উদ্দেশ্যে। মা তাকে বাড়ি থেকে বের হতে দেয় না, ঘরে তালা দিয়ে রাখে, কিন্তু 5ই আগস্ট সে আর পারল না, সে মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখে গেল। এই চিঠিটা সারা পৃথিবী দেখেছে। সেখানে বলছে যে মা, যারা পঙ্গু, যারা অন্ধ, তারাও আন্দোলনে নামছে, আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, আমি যদি ফিরে না আসি তুমি গর্ব করো। এই কথাটা লিখে আনাস বের হয়ে গেল, সাথে করে একটা ছোট বাটন ফোন নিয়ে গেল, যে ফোনে কোনো সিম নাই, তার মানে ও জানতো যে আর ফিরে আসবে না। ওই সিমে 5টি নাম্বার সেভ করা, আর মা, বাবা, নানা এবং 2 বন্ধু। ও জানতো যে আমি মারা গেলে এই পকেটের ফোন দিয়েই বের করা হবে। কতখানি ডেডিকেশন নিয়ে এসে গেল। এবং তার বন্ধু তার মাকে যখন ফোন দিল, তখন মা জিজ্ঞাসা করলো যে এই ফোন আপনি কোথায় পেলেন? তখন বললো যে আনাসের পকেটে পেয়েছি এবং এই 5টি নাম্বার এখানে সেভ করা আছে। এরকম অসংখ্য গল্প আমরা প্রত্যেক দিন শুনি। এগুলো শোনার পরে মনে হয় যে একটা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে রাষ্ট্রের জনগণের উপর যখন পুলিশ গুলি চালায়, পাকিস্তানি আর্মির গুলি আমরা নিজ চোখে দেখিনি, কিন্তু শুনেছি, সেগুলাই আমরা ভীত হই, সন্ত্রস্ত হই যে পাকিস্তানি আর্মিরা আমাদের গুলি চালিয়েছে। আর যখন দেখি যে আমার দেশের পুলিশ আমার টাকায় কেনা অস্ত্র এবং গুলি ব্যবহার করে আমার সন্তানের বুকের উপরে গুলি করছে, তখন মনে হয় যে এর বিচার হতেই হবে। এর বিচার যদি না হয় তাহলে ভবিষ্যতে আবার ফ্যাসিজম আসবে। এই মামলার একজন সাক্ষী, সে যাত্রাবাড়িতে, তার নাম পারভিন দেখছেন কিনা জানি না, পারভিন যাত্রাবাড়িতে রাজমিস্ত্রির সহায়ক হিসাবে কাজ করত, মানে রাজমিস্ত্রিকে সে ইট বালু উঠিয়ে দিত। সে যাত্রাবাড়ি থেকে আসার সময় দেখতে পাচ্ছে যে একটা স্কুল ছাত্র ইউনিফর্ম পরা, গলায় একটা আইডি কার্ড, সে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। পারভিন বলছে যে আমার ঠিক এই বয়সে একটা সন্তান ছিল, সে মারা গেছে, ওকে দেখে আমার সেই সন্তানের কথা মনে পড়েছে, আমি ওকে কোলে করে ধরেছি, পুলিশ আমার সামনে, আমি বলছি যে ও এখনও জীবিত আছে, ওকে গুলি করো না। ওকে যখন পারভিন উঠিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ঠিক সেই মুহূর্তে পুলিশ ওর পিঠ বরাবর গুলিটা করলে ছেলেটি পারভিনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ছেড়ে দিল, মানে ওর জীবনটা বের হয়ে গেল। পারভিন মাথাটা বাঁকা করে দেখতে গেল যে গুলিটা কে করলো, তখন পারভিনের মুখ বরাবর গুলিটা করলো। পারভিন এখন অন্ধ, সে ট্রাইব্যুনালে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়ে বলেছে যে আমি লেখাপড়া জানি না, আমার 3টা সন্তান, একটা মারা গেছেন, আমি আজকে 8 মাসের প্রেগনেন্ট, কিন্তু আমি বরিশাল থেকে এসেছি এখানে সাক্ষ্য দিতে, কারণ একটা, আজকে যদি এই বিচার না হয়, সামনে যে সরকার আসবে সে আবার আমার উপরে গুলি করবে এবং মনে করবে গুলি করলে কোনো বিচার হয় না। একজন রাজনীতির বক্তব্য, সেই বিচারটাই আজকে আমরা পেয়েছি। আজকে আমরা এখানেই শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও অভিনন্দন। জি, ধন্যবাদ আপনাকেও এবং নাগরিক টিভির সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে আগামী প্রোগ্রামে। ততক্ষণ ভালো থাকুন, নাগরিকের সঙ্গেই থাকুন।